2021 সালের মার্চ মাসে আমার নামে একটি মিথ্যা মামলা হয় এবং মিথ্যা মামলায় আমি গ্রেফতার হই। এই টপিক নিয়ে কথা বলতে আমি মিথ্যা মামলা কেন বলছি আপনাদেরকে আজকে বলবো। কারণ মামলা করার আমি অ্যারেস্ট হওয়ার 3 মাসের মধ্যে এই মামলা ভ্যানিশ হয়ে যায় এবং বাদী নিজেই এই মামলা কোর্টে গিয়ে ভ্যানিশ করে। এটা বলে যে পারিবারিক স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝির কারণে মামলা দিয়েছিলাম, এখন মামলা উইথড্র করলে আমার কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে লেখা আছে রেডমার্ক করা, পারিবারিক ভুল বুঝাবুঝির কারণে মামলা দিয়েছিলাম, বাদীর নিজের দেওয়া নথি কোর্টের, মামলার ভ্যানিশ। এখানে মামলা ভ্যানিশের নথিটা আমি আপনাদেরকে পাঠিয়ে দেব, আপনারা চাইলে সব, যে আমাকে বিয়ে করেছিল 2019। জুয়েল হচ্ছে একজন সৌদি আরবের ব্যবসায়ী। সে আসলে কি ব্যবসা করে এই ব্যবসাটা আসলে খুব একটা ক্লিয়ার না, কিন্তু সে যে ব্যবসাটা তার আমি ক্লিয়ার হয়েছিলাম বিয়ের পরে, সেটা হচ্ছে সে বাংলাদেশের যে কিছু মন্ত্রী ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব থেকে শুরু করে মন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের টাকা হুন্ডির মাধ্যমে পাচার করত মিডল ইস্টে। এবং এইসব তথ্য আমি জেনে যাওয়ার পরেও, তার আরো যেসব গোপন কথা আছে এসব জেনে যাওয়ার পরে আমাকে সে নির্যাতন শুরু করে, সেটা শারীরিক নির্যাতন থেকে শুরু করে মানসিক নির্যাতন সবকিছু। হুমকিটা হচ্ছে যে আমার পুরো ফ্যামিলিকে গুম করবে, আমার ছেলেকে, ইভেন আমাকে প্রাণনাশের হুমকি তো ছিলই, তার সাথে মামলা দিবে, মিথ্যা মামলায় আমাদের ফাঁসাবে, আমাদেরকে গুম করবে, আমার ভাইকে গুম করবে, আমরা বুঝতেও পারবো না, আমরা কিছু করতেও পারবো না, বিকজ অফ বিরোধী দলের অনেককে গুম করে রাখা হয়েছে, তারাই কিছু করতে পারে না। আমি সাধারণ একজন শিল্পী মানুষ, আমি আর কি করতে পারবো, যেহেতু আমি কোনো পলিটিক্যাল ফিগার না, তো আমার তো আসলে তেমন ক্ষমতা নাই। তো এইসব হুমকি দিত। একটা পর্যায়ে যখন তার অত্যাচার সহ্য করতে না পেরে আমি তাকে ডিভোর্স দিই। প্রথমবার আমি যখন তাকে ডিভোর্স দিই, এটা ছিল 2019 সালের আগস্ট মাস, এবং এটা জানার পরে সে দেশে এসে যখন দেখে ডিভোর্স কার্যকর হয়ে গেছে, সে আমাদের নামে প্রথমবার প্রতারণার মামলা করে, মিথ্যা মামলা। এবং ওই মামলায় যখন আমরা হয়রানি হই, আমাদেরকে নানান ভাবে পুলিশি হয়রানি করা হয়, তখন সে আমার ভাইদেরকে প্রস্তাব দেয় যে আমি তার ডিভোর্স যদি উইথড্র করি তাহলে সে মামলা তুলে নেবে। যেই মামলার কথা মিডিয়া বা আপনারা কেউই জানেন না, প্রথম মামলার কথা। এবং আমি আমার ফ্যামিলির সবার কথা চিন্তা করে, ফ্যামিলির হয়রানি দেখে আমি মামলা উইথড্র করতে, তাকে তার ডিভোর্স উইথড্র করতে আমি রাজি হই। দেন আমি ডিভোর্স উইথড্র করি, তারপর সে মামলা উইথড্র করে। তারপর সে আমার ফ্যামিলির সাথে, গার্ডিয়ানরা যারা ছিল তার সাথে বসে, এবং বসার পরে সে তাকে বলে যে দেখো, সে একজন অভিনেত্রী, এটা জেনেই তুমি তাকে বিয়ে করছো, তো তাকে যদি তুমি কাজ করতে বাধা দাও বা তাকে যদি এত ডমিনেট করো, তো তোমাদের সংসারটা ভালো থাকবে, সেক্ষেত্রে তোমাকে অনেক কিছু কনসিডার করতে হবে, ওকেও কনসিডার করতে হবে। সে সবার সামনে বলে যে হ্যাঁ কনসিডার করবো। করার পরে হয়তো 2-1 মাস ভালো ছিল, দেন আবার শুরু হয় আমার উপরে টর্চার। এবং সে শর্ত দেয়, আমি তার কাছে তার কনসার্ন না হয়ে আমি কোনো ডিরেক্টরকে দিতে পারবো না। সে আগে খোঁজ নিবে সেই ডিরেক্টর এবং ওই টিম সবাই ফেরেশতা কিনা, কারো চারিত্রিক কোনো সমস্যা আছে কিনা, এসব খোঁজ খবর নেওয়ার পর সে যদি পারমিশন দেয়, দেন আমি কাজ করতে পারবো। তো আমি দ্বিতীয়বার যখন এটা জানার পরও আমি অনেকদিন কাজ নেই, আসলে এভাবে কাজ করা যায় না, আপনারা জানেন। তো একটা সময় আমার খুব ভালো একটা ফিল্মের অফার আসে, আমি তার কাছে জিজ্ঞেস করেই আমি কাজের ডেট দিই। ডেট দেওয়ার পর আমি যখন শুটিং করতে যাই, সেদিন থেকে শুরু হয় আমাকে আবার হুমকি দেওয়া, টর্চার করা। ইভেন আমার ডিরেক্টরকেও হুমকি দেয়। তো আমি তো আমাকে বলছে যে এই সেটে থাকা যাবে না, বের হয়ে যাও, কাজ করা যাবে না। তো আমি যখন বের হই না, আমি একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে আমার তো আসলে এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। তো আমি শুটিং শেষ করি পরপর 2 দিন, এবং দ্বিতীয় দিন যখন আমি শুটিং করতে যাই, শুটিং থেকে ব্যাক করার পর ফরিদপুরে আমি শুটিং করতে যাই, আমার ছেলেকে আমি নিয়ে গেছিলাম। তো শুটিং থেকে ব্যাক করে যখন আমি আমার ফরিদপুরের বাসায় যাই, তখন ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী বোম ফারুক এবং তার গ্যাংকে দিয়ে আমার ছেলেকে কিডন্যাপ করায়। কিডন্যাপ করানোর পরে
আমাকে ডেকে নিয়ে আমাকে মৌখিক মুচলেকা নেয় যে আমি কোনোদিন কাজ করতে পারবো না, পৃথিবীর কারোর সাথে কোনো সাংবাদিক কোনো মিডিয়া পার্সন কারোর সাথে কখনো যোগাযোগ করতে পারবো না যদি এই মুচলেকা দিয়ে আমাকে আমার ছেলেকে ছাড়াই আনতে হয়, এবং জুয়েলের সাথে যা বলবে আমাকে তাই শুনতে হবে, যেখানে যেতে বলবে আমাকে তাই শুনতে হবে, এই মুচলেকা আমাকে দিতে হয় এবং ভারতের কাছে। দেন হচ্ছে যে আমি বাধ্য হয়ে ছেলেকে তখন ছুটি আনার জন্য আমি মৌখিক মুচলেকাটা দিয়ে আমি যখন নিয়ে আসি আমার ছেলেকে, তারপরে আমি ওখান থেকে সিদ্ধান্ত নিই যে না, আমি যদি মরেও যাই তারপর এরকম একটা মানুষের সাথে কোনোভাবেই থাকা সম্ভব না। তাই আমি ঢাকা ব্যাক করে দ্বিতীয়বার ডিভোর্স দিই। দ্বিতীয়বার ডিভোর্স দেওয়ার পরে সে ডিভোর্স কার্যকর হয়ে যায় এবং দেন সে ঢাকায় বাংলাদেশে আসে। সৌদি আরব থেকে আসার পর যখন জানতে পারে যে আমি ডিভোর্স দিয়েছি, তখন সে দ্বিতীয়বার আমাকে মামলা করে, আমার পুরো ফ্যামিলিকে অ্যারেস্ট করে। সেটা আপনারা সবাই জানেন। দ্বিতীয়বার যখন মামলা করে তখন মিডিয়া ট্রায়াল দিয়ে মিথ্যাচার করে আমাকে স্ক্যান্ডাল দিয়ে, যাতে আমি কোনোদিন কাউকে মুখ দেখাতে না পারি। কাজ তো অনেক দূরের কথা, আমি সমাজে কারোর কাছে কাউকে মুখ দেখাতে না পারি। সেটা আপনারা সবাই জানেন। আমি অ্যারেস্ট হয়েছিলাম এবং অ্যারেস্ট হওয়ার পরে আমাকে জেলখানায় নেওয়ার পরে ঠিক তার পরের দিন থেকে জেল গেটে যাওয়া শুরু করে আমাকে এটা বলার জন্য, আমাকে আবার হুমকি দিতে শুরু করে যে তুমি আজকে ডিভোর্স উইথড্র করতে রাজি হও, আমি কালকে তোমাকে তোমার পুরো ফ্যামিলিকে তোমাকে জামিন করাবো। তো আমি আসলে তখন রাজি হই না, প্রথমত যে আমাকে এত কিছু করার পরে আমি তো আসলে ওর সাথে রাজি হব না, এটাই স্বাভাবিক। দেন আমাকে 3-4 দিন এরকম যে আমাকে যখন রাজি করাতে না পারে তখন আমার মায়ের সঙ্গে দেখা করে এবং আমার মাকে বলে যে আপনার মেয়েকে রাজি করান, তা না হলে আপনার একটা ছেলে দেশের বাইরে থাকে আর একটা ছেলে তো দেশে আছে, তাকে কিন্তু গুম করায় রাখবো, খুঁজেও পাবেন না, আর আপনার নাতি আপনাদের লাইফ সব শেষ হয়ে যাবে। তখন আমার মা আমার কাছে কান্নাকাটি করার পরে আমি আসলে আবারও ফ্যামিলির কথা চিন্তা করি এবং আমার ছেলের সাথেও দেখা করতে যায় সে, এবং ছেলেকেও বলে দেখা তো তুমি তোমার মাকে রাজি করাইতে পারবা, তুমি বললে সে রাজি হবে। তখন আমার ছেলে আমাকে খবর পাঠায় যে আমাদের লাইফ হেল্প করে দিবে, যে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রীরা যদি কারোর সঙ্গে থাকে তুমি তার সাথে পারবা। এটা আমার ছেলে আমাকে বলে এবং আমার ভাইরাও বলতে থাকে। ও যেভাবে বলে তোমাকে সেভাবেই আপাতত করতে হবে, মানে ওর সাথেই থাকতে হবে তোমাকে এইভাবে। তখন আমি আমার পরিবারের কথা, আমার সন্তানের কথা চিন্তা করে রাজি হই। রাজি হওয়ার পরে তারপরে আমি যেদিন রাজি হই ওই সপ্তাহে আমাদেরকে জামিনে বের করেন এবং আমাদেরকে জামিন ইভেন সে কোর্ট পর্যন্ত ম্যানেজ করছিল। কোর্টে আমার লয়াররা যখন ফেস করছে তখন কোর্ট সে ম্যানেজ করে রাখছিল মন্ত্রীর পাওয়ারে। সো সে নিজেই জামিন করায়। জামিন করানোর পরে আমাকে যে দ্বিতীয়বার আমার সাথে আমি যেদিন জামিন করে বাসায় চলে আসি সেদিন আমার ডিভোর্সের 5 মাস চলে এবং তার পরের দিন থেকে জুয়েল আমার বাসায় আসতে থাকে। তখনও আমাদের ডিভোর্স উইথড্র করা হয়নি এবং কোনো রিম্যারেজ করা হয়নি। আমার বাসায় আসতে থাকে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আমার সঙ্গে স্টে করতে থাকে। আপনারা সবাই বুঝতে পারছেন তো, তাই না? ডিভোর্স উইথড্র হয়নি, আমি তখনও তার ওয়াইফ না, তখন সে আমার সঙ্গে থাকে, আমার বাসায় স্টে করে। ডিভোর্স উইথড্র করে তারও 2 মাস, মিনিমাম 1.5 মাস পরে, এবং কোন রকম একটা কাগজের সাইন নিয়ে সে আমার সাথে রিম্যারেজের একটা নাটক করে আমার সাথে আবার থাকে। এখনো পর্যন্ত আমি তৃতীয়বার তাকে ডিভোর্স দেইনি, এখনো আমি তার ওয়াইফ। আমি আরেকটা কথা বলি, জুয়েলের সাথে আমার পরিচয়টা কিভাবে। জুয়েলের সঙ্গে আমার পরিচয়, জুয়েলের খালাতো ভাই মাহিন, যে ছিল আমার বেস্ট ফ্রেন্ড। মাহিন আমার পরিবারের পারিবারিক যে কোনো প্রোগ্রামে সে আসতো, যে কোনো অনুষ্ঠানে আমার সাথে থাকতো, আমার সবকিছু। মাহিনের সাথে যখন আমরা একসাথে আড্ডার ছবি বা আমার পরিবারের বিভিন্ন অনুষ্ঠানের ছবি সে দেখতো, সেই জুয়েল সৌদি আরব থেকে এইসব ছবি দেখতো জুয়েলের মাহিনের পেজে, তখন সে আমার প্রতি ফিদা হয় এবং পাগল হয়ে যায় আমার সাথে ইন্ট্রোডিউস হওয়ার জন্য। এবং আমার সবকিছু জেনে সে মাহিনের মাধ্যমে মাহিন তার সাথে আমাকে পরিচয় করে, মাহিনের মাধ্যমে পরিচিত হয় এবং সে যখন আমার সাথে পরিচিত হয় তারপর থেকে সে শুরু করে আমাকে ইমপ্রেস করা যে আমাকে সে বিয়ে করবে, আমাকে পছন্দ করবে। সে খুব দুঃখী মানুষ, তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে, সে সেপারেটেড। তো আসলে সে যখন বিয়ের
ঠিক 3 দিন পরে আমি জানতে পারি সে সেপারেটেড না। কারণ 3 থেকে 4 দিন পরে আমার যখন শুটিং থাকে, আমাকে বিয়ে করে আমার মায়ের বাসাতেই রাখে জুয়েল। আমার মায়ের বাসা থেকে শুটিং এ যাই, শুটিং এ যখন একটু রাত হয়ে যায়, আপনারা জানেন শুটিং এ আসলে কোনো টাইম টেবল থাকে না, ঠিক 12টা এক্সিট করে যায়, তখন বাসায় ফিরি, এসে দেখি জুয়েল আমাকে আমার উপরে খুব রেগে আছে এবং আমাকে তখন সে শুরু করে যে কোনো কাজ করা যাবে না, আমি এখন থেকে যেভাবে বলবো সেভাবে চলতে হবে। আমি আকাশ থেকে পড়ি আসলে, যে লোকটা বিয়ের দিন পর্যন্ত আমাকে বলছে যে কাজ করলে কোনো সমস্যা নাই, তোমাকে জেনেই আমি তো, তুমি একজন অভিনেত্রী, এই জন্য আমি তোমাকে পছন্দ করি, এই জন্য বিয়ে করছি, তো আমার সমস্যা নাই। সেই লোকটা আজকে বিয়ের 4 দিন পর থেকেই আমাকে বলছে যে কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না। ইভেন ধরেন আপনারা যে কোনো একজন সাংবাদিক আমার কোনো ইন্টারভিউ নেবেন, আমাকে ফোন দিয়েছে, সেই ফোনের জের ধরে ওই টর্চারটা আমাকে হতে হয়েছে। সাংবাদিক কিন্তু জানে না যে আমার যে কবর দিয়ে তখন ঠিক আছে, আমাকে তখন গায়ে হাত তোলা থেকে শুরু করে আর মেন্টাল টর্চারের কথা বলাই বাহুল্য, এটা আমি আর কি বলবো। তো কেন সাংবাদিক আমাকে ফোন দিল এত রাতে? সাংবাদিকের সাথে কোনো যোগাযোগ করা যাবে না, কোনো মিডিয়া পার্সনের সাথে কোনো যোগাযোগ করা যাবে না। আকাশ থেকে বলি, যে মানুষটা আমি এতদিন ধরে আমি অভিনয় করে যাচ্ছি, আমি কাজ করে যাচ্ছি, আমি ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, হঠাৎ করে আমাকে যদি এরকম করে কেউ বন্দি করতে চায়, তো আমার উপর দিয়ে আসলে কি যাওয়ার কথা সেটা আপনারা হয়তো রিয়েলাইজ করতে পারবেন। দেন এটা যখন আমি রাজি হই না, যে না কেন করবো না আমি অভিনয়, তখন থেকেই শুরু হয় যে হুমকিটা, যে দেখছো আমার সাথে কাদের সাথে খাতি, আমি তাদের, তখন সে নিজে থেকেই বলে যে সে কি করে আসলে, সে হুমকি দিতে যেই সে নিজের কথা নিজে বলে দেয় যে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা পাচার করে, সে ওই ফজলে রাব্বি ছিল ডেপুটি স্পিকার, তার টাকা তার সাথে খুব ভালো সম্পর্ক, আরো যারা শাহজাহান খান, রাজা খান যেসব মন্ত্রী ছিল তাদের সাথে তার কি সম্পর্ক এবং টাকা পাচার করতো, তারা তাকে বলতে পাগল। এবং আমি নিজেও দেখেছি তাদের সাথে যখন আমারই সামনে ফোনে কনভারসেশন তার হয়, ফোনে কথা বলবেন, আমি নিজে দেখেছি যে একজন মন্ত্রী কিভাবে, জুয়েল কিন্তু আসলে কোনো সাংগঠনিক আওয়ামী লীগের নেতা ছিল না, তার কেন এত পাওয়ার ছিল, টাকার ব্যাপার ছিল এখানে এবং মেয়েবাজির ব্যাপারও ছিল, ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে এবং টাকার ব্যাপারটাই বেশি ছিল, মেয়ে হয়তো কম নিত, কিন্তু আমি যতটুকু দেখেছি আমার নিজের চোখে এবং আমি রিয়েলাইজ করেছি আমার জীবন দিয়ে যে ওদের টাকা কিভাবে জুয়েল পাচার করতো বাংলাদেশ থেকে।